সত্যজিৎ রায় আমার কাছে প্রথম আসেন চলচ্চিত্র পরিচালক হিসেবে নন। ওইটা করতে করতে তখন আমার সঙ্গে আমার বস ছিলেন অনিন্দদা, আর আমার সঙ্গে আমাদেরই দপ্তরে ছিলেন চন্দ্রিলদা, চন্দ্রী ভট্টাচার্য, অনিন্দ চট্টোপাধ্যায়। এটা করার জন্য আমার চাকরিতে ছাড়তে হতো। প্রডিউসারের তখন মনে হয়েছিল যে আচ্ছা, বম্বের একজন অভিনেত্রী যখন রাজি হয়ে গেছে তার নিশ্চয়ই ছবিটা ভালো হবে। আমাকে একজন প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে নিয়ে যান, একজন স্পেশাল চাইল্ডকে নিয়ে। কি এই ঘটন কে করছে, কাস্ট করে নিয়েছো? তখন নমস্কার, আমি দিগন্ত, আপনারা দেখছেন ডিসি প্রেজেন্স এবং ফ্রেন্ডস। আজকে যার সঙ্গে আড্ডা মারবো তার কোনো ইন্ট্রোডাকশন আমি দেবো না, কারণ এই মুহূর্তে পক্ষীরাজের ডিম বড় পর্দায় চলছে এবং আই হোপ অনেকেই দেখেছেন ছবিটা। তো সেই পক্ষীরাজের ডিমের স্রষ্টা সৌকর্য ঘোষালের সঙ্গে আজকে আড্ডা মারবো। থ্যাংক ইউ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সৌকর্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে বলার জন্য, একটা ইন্টারভিউর জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাকে যেটা বলবো, পক্ষীরাজের ডিম দেখেছি, আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে সিনেমাটা। বিকজ সেই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরের সিরিজ পড়বার যে একটা ইয়ে ছিল, কিংবা প্রফেসর শঙ্কু, সেই জিনিসটা ভীষণ রকমভাবে পেয়েছি এই সিনেমাটাতে। অ্যান্ড তো সেই নিয়েই এবং তোমার অন্যান্য কাজ নিয়ে কিছু আড্ডা দেব। ফার্স্ট, যদিও এই কোশ্চেনের উত্তরটা অনেকেই জানে, বাট তাও আমি আলোচনার খাতিরে এইটা দিয়ে শুরু করতে চাই। তোমার শুরুটা, বিকজ আমি যতদূর জানি তুমি ইলাস্ট্রেটার একজন, সেখান থেকে যদিও ইলাস্ট্রেশন আর সিনেমা যে খুব দূরের জিনিস তাও বলবো না আমি, তো সিনেমায় আসাটা কীরকম ভাবে? দেখো, আমার শুরুটা সবটাই আর কি অনেকটাই সত্যজিতের রাস্তা ধরে, কেমন সত্যজিৎ রায়ের রাস্তা ধরে সেটা হয়েছে। তার কারণ আমি সত্যজিৎ রায়ের একজন ফ্যান বয়, বড় কথা নয়। সত্যজিৎ রায় তো আসলে একটা কি বলবো, একটা হিমবাহর মতন, তার অনেকগুলো ধারা, অনেকগুলো শাখা প্রশাখা। সত্যজিৎ রায় আমার কাছে প্রথম আসেন চলচ্চিত্র পরিচালক হিসেবে নন, আমার কাছে প্রথম আসেন লেখক হিসেবে। যখন আমি খুব ছোট, তখন এই ফেলুদা, শঙ্কু, ছোট গল্পগুলো পড়ছি। একটু যখন বড় হই, যখন আমি হাই স্কুলে উঠি, হাই স্কুল না, 9, 10, 11, 12, তখন সত্যজিতের ইলাস্ট্রেশন, বুক কাভার, এইগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট জন্মায় এবং আমার মনে হয় যে আমি এই কাজটাই করি। ছবি তখন দূরস্থান, ভাবাই যায় না ছবি ব্যাপার। সিনেমা তার বিরাট ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তো যেটা পারবো সেটা হচ্ছে তার ছবি আঁকা। তো ওই পাথেও করে আমি ছবি আঁকা শুরু করি এবং তারপর ইলাস্ট্রেটর হই, কার্টুনিস্ট হিসেবে একটা পকেট কার্টুনের কলম করতাম আমি সংবাদ প্রতিদিনে, চাকরি করি রোববার পত্রিকায়। ওইটা করতে করতে তখন আমার সঙ্গে আমার বস ছিলেন অনিন্দদা, আর আমার সঙ্গে আমাদেরই দপ্তরে ছিলেন চন্দ্রিলদা, চন্দ্রী ভট্টাচার্য, অনিন্দ চট্টোপাধ্যায়। ওদের সঙ্গে থাকতে থাকতে আমি লিখতাম টুকটাক। ওরা আমার লেখাগুলো পড়ে ভাল লাগে, ওরা আমাকে লেখাতে খুব উৎসাহিত করে। অনিন্দদা আমাকে, আমি যদিও চাকরিতে আমার জয়েন করেছিলাম ইলাস্ট্রেটর হিসেবে, কিন্তু অনিন্দদা আমার সাংবাদিকতা করতে পাঠায়, এইগুলো হয় টয় আর কি। তো সেই সময় ওদের সঙ্গে ছবি, চন্দ্রিলদার সঙ্গে বিশেষ করে ছবি নিয়ে খুব আলোচনা হতো, অনিন্দদার সঙ্গে হতো। তো সেই সময় আমি পেন্ডুলামের গল্পটা লিখি, তো আমি সেই গল্পটা শোনাই। তখন আমাকে চন্দ্রিলদা প্রাথমিকভাবে খুব উৎসাহ করে যে একটা ছবি বানাও। আমার তখন কোনো আইডিয়াই ছিল না। তারপর অনিন্দদাও বলে যে হ্যাঁ, তোর এটা করা উচিত। তো আমি তখন প্রডিউসারের খোঁজে বেরোই, যে শেষমেশ একজন প্রডিউসার রাজি হয় এবং আমি ছবিটা করি। এবং ছবিটা করার জন্য আমার চাকরিতে ছাড়তে হতো, তো আমি তখন চাকরিটা ছেড়ে ছবি করা শুরু করি, পেন্ডুলাম। আচ্ছা, এখানে একটু জিজ্ঞেস করি, এই সিদ্ধান্তটা নেওয়া খুব সহজ ছিল? চাকরি ছেড়ে, সিনেমার জন্য চাকরি ছেড়ে দেয়া? আমার জীবনে পুরোটাই তাই। আমি যখন ছবি আঁকবো বলি, আমি অ্যাকচুয়ালি মজা হচ্ছে, আমি ছবি আঁকা এসেছি, আমি ছোটোবেলা থেকে কোনো ছবি আঁকা খুব যে ছিল আমার সঙ্গে তা নয়। আমি ছবি আঁকা শিখেওছি অনেক বড় বয়সে। আচ্ছা, তো আমি যখন ঠিক করি যে আমি এরকম ইলাস্ট্রেটর, প্রফেশনাল ইলাস্ট্রেটরের চাকরি করব, তো আমি ছবি আঁকা পরবর্তীকালে যখন বড় হই, তখন শিল্পী দেবাশিস দেবের কাছে আমি তালিম নিতে যেতাম। আচ্ছা। তো দেবাশিস দেব বলেছিলেন যে খুবই ভালো, কিন্তু তার সঙ্গে একটা প্যারালাল কিছু ভাবো, কারণ শুধু ছবি আঁকায় চাকরি খুব কঠিন, কারণ চাকরি খুব অল্প। আর্ট কলেজ থেকে এতগুলো ছেলেমেয়ে প্রতি বছর পাস করে, তারা একদম রীতিমতন ফুল টাইমার আঁকিয়ে এবং তাদের
ট্রেনিং ওভাবে থাকে, এই চাকরিগুলোতে ওদেরই নেওয়া হয়, সুতরাং তুমি অন্য কিছু ভাবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে উনি আমাকে তালিমও দিয়ে গেছেন। তো আমি যে খুব ভেবেছিলাম তা নয়, আমার মনে হয়েছিল যে অনেকেই আছেন, এক্সাম্পল মারিও আছেন, মারিও যদিও যে স্টুডেন্ট, কিন্তু আর্ট কলেজের জন্য না। আর কে লক্ষ্মণ কোনোদিনও আর্ট কলেজে চান্স পাননি, কেমন অনেক অনেক শিল্পী আছেন যারা আর্ট কলেজে চান্স পাননি, তাহলে কি তারা হয়? কিন্তু আমার কেন হবে? দিয়ে আলটিমেটলি ওটা হয়ে গেল। আলটিমেটলি আমার সংবাদপত্র রোববার চাকরিটা হয়ে গেল। সেটা আমার একদমই অনিন্দুদাকেই আমি আমার পোর্টফোলিও নিয়ে গেছিলাম, দেখিয়েছিলাম, তখন আলাপ ছিল না, ওইখান থেকে আলাপের শুরুতে চাকরিটা হয়ে যায়। তো ওইটা আমার একটা কনফিডেন্স দিয়েছিল, তার মানে একটা জিনিস চেষ্টা করলে তো হয়। একদম। তো আমার মনে হয় এই যে একটা একদম আউট অফ দ্য বক্স নন আর্ট স্কুল একজন বেশি বয়সে আঁকা শেখার লোক যে প্রফেশনাল ইলাস্ট্রেশনের চাকরি পেতে পারে, এবং তারপরে আমি ছবিগুলো যখন আঁকা শুরু করি, আমি যখন সন্দেশ পত্রিকায় কমিক্স করি, প্রসার পত্রভারতীতে কমিক্স করি, সেগুলো লোকের ভালো লাগে। তারপরে আমি বইয়ের কাভার করলাম চন্দ্রিলদার হা হা হি হি হো হো অন্যান্য, সেই কাভারটা দেখলাম, অনেক একটু প্রশংসা করলো, তখন আমার মনে হতো তো হয়। তো যখন ছবির সুযোগ এলো তখন আমার মনে হলো আমি হতে পারি ফিল্ম স্কুল নই, আমি কিছু না, তাহলে দেখি চেষ্টা করে হবে কিনা। তো সেটাই আমার একটা সাহস, মানে সাহসটা অত্যুক্তি হবে, মানে একটা বলতে পারো যে একটা আত্মবিশ্বাসের রসদ ছিল। তো তারপরে আমি ছবিটা যখন করতে যাই পেন্ডুলাম, তখন প্রডিউসার খুব ভালো লাগে, কিন্তু আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, প্রডিউসার কেন রাজি হবেন? তো প্রডিউসার তখন আমাকে একটা শর্ত দেয়, আমাকে বলছিল কাকে কাকে ভাবছো। তো আমরা পেন্ডুলামে তখন তো আকাশ কুসুম ভাবছি, প্রথম ছবি। তো শুভাশিস মুখোপাধ্যায় যে চরিত্রটা করেছেন, ওই চরিত্রটা বিজয় রাজের কথা ভাবা ছিল। আচ্ছা। আর রাধিকা আপ্তের চরিত্র রাধিকা আপ্তেরই ভয়ের কথা ছিল। তো আমার প্রডিউসার বললেন, বেশ, আমি তোমার ছবিতে টাকা দেবো, তুমি দেখি এত বড় বড় কথা বলছো, বম্বের কোনো আর্টিস্ট দেখি রাজি হয় কিনা। তারপরে আমরা বম্বে চলে যাই, ওরা দুজনেই রাজি হন। বিজয় রাজের একদম যে, তারপরে আমাদের ছবিটা একটু ডেটের জন্য পিছিয়ে যায় বলে বিজয় রাজা করতে পারেননি, তখন আমরা শুভাশিস মুখোপাধ্যায়কে অ্যাপ্রোচ করি, আর রাধিকা রাজি হয়ে যান। তো ওই রাধিকার রাজি হয়ে যাওয়াটা, যেহেতু তখন রাধিকা ভারতবর্ষে অলরেডি নাম করে ফেলেছেন, শোর ইন দ্য সিটি হয়ে গেছে, আমাদের এখানে অনুরণ হয়ে গেছে অনেক কিছু। তো প্রডিউসারের তখন মনে হয়েছিল যে আচ্ছা, বম্বের একজন অভিনেত্রী যখন রাজি হয়ে গেছে, তার নিশ্চয়ই ছবিটা ভালো হবে। তারপরে পেন্ডুলাম বেরোনোর পরে আর কিছু আমি করে উঠতে পারছিলাম না, মানে কোনো প্রডিউসার পাওয়া বা কিছু ওইভাবে। তখন আমি একটুখানি মন্টন নামারটা নিয়ে ভেঙেই যায়। তখন আমি একটা নর্থ বেঙ্গলে আবার একটা স্কুলে পড়াতে চলে যাই। ওকে। আমি আর আমার স্ত্রী একটা স্কুলে পড়াতে চলে যাই। এই গল্প আমি অনেকবার বলেছি। সেখানে বাচ্চাদের পড়াতাম, বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগতো, তখন থেকে কী করবো, বাচ্চাদের পড়াই চলে। তো একটা রেসিডেন্সিয়াল স্কুলে আমরা পড়াতাম। তো ওখানে পড়াচ্ছি, এটা হচ্ছে 2015। আচ্ছা। তো ওখানে পড়াতে পড়াতে তখন আমার এক বন্ধু এখান থেকে, আমার খুব বন্ধু বলবো না, আমার অনেক দিনের আর কি শুভাকাঙ্ক্ষী, ও আমাকে একটা ছবি পাঠালো যে এটা দেখ, তুই কি করছিস, ছবিটা দেখ। তো ছবিটা খুলে দেখলাম মাসান বলে একটা ছবি। মাসান, আচ্ছা। তো মাসান ছবিটা দেখার পর আমার মনে আছে নর্থ বেঙ্গল আমাদের একটা চা বাগানের মধ্যে একটা এরকম কোয়ার্টার ছিল, একটু দূরে স্কুল ছিল, অপূর্ব নৈসর্গ, দারুণ নৈসর্গ একটা জায়গা, মানে মন ভালো হয়ে যায়, পাশের নদী ছিল। নিজে একজন পাহাড় প্রেমী, শুনেই ভালো লাগছে। রাত্রিবেলা ছবিটা দেখলাম, শেষ করলাম 1টা নাগাদ, দেখা দিয়ে আমার খুব মন খারাপ হয়ে গেল। দিয়ে মনে হলো আমি কি করছি, এরকম ছবি হচ্ছে, আমি তাহলে ছবি করবো না, ছবি কি করবো না। তারপর ওই দিনই আমি আর আমার স্ত্রী ডিসাইড করি, তারপরে আস্তে আস্তে স্কুলের সঙ্গে কথা বলি, তারপরে আমরা 1 বছরের মাথায় চলে আসি। দিয়ে এখানে আসার পরে আবার নতুন করে শুরু করা একটু সমস্যাজনক ছিল। কি করবো, তখন জি অরিজিনালস অনেকগুলো ছবি করছে। তখন আমাকে একজন প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে, তখন এনআইডিএস প্রডিউস করছিল ছবি, আমাকে একজন প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে নিয়ে যান। আমার এক সিনিয়র ডিরেক্টর কলিগ সৌমিক দা বলে, উনি অনেক ডিরেকশন দিয়েছেন, ছবিও ডিরেক্ট করেছেন, উনি আমাকে নিয়ে যান প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে। তো আমি গল্পটা শোনাই লোডশেডিংয়ে। তো তৎক্ষণাৎ বুম্বাদার ছবিটা খুব ভালো লাগে বলে এই ছবিটা আমরা করবো। তো লোডশেডিং হয়ে যায়। লোডশেডিং তখন খুবই ভালোভাবে সাদরে গ্রহণ হয়, এবং তারপরে কিছু ছবি হয়তো
করার কথা হয়, কিন্তু আমি ততদিনে রেনবো জেলি গল্পটা লিখে ফেলেছি। তখন খুব ওই রকম একটা অদ্ভুত একটা জেদ ছিল বা গোয়ারপনা বলা যায়, বলে না যে এই ছবিটা করবোই। তো ওটা নিয়ে লড়াই শুরু হয়, কিন্তু ছবিটার একটু ভজঘট ছিল কনসেপ্টটা সেই সময় দাঁড়িয়ে, কিছুই বুঝতে পারছে না, টেস্ট থিওরি হাবি যাবি, একজন স্পেশাল চাইল্ডকে নিয়ে করা। তো তখন আমি যাদের সঙ্গে কথা হয় প্রডিউসারের সঙ্গে, তারা ওই চাইল্ড অ্যাক্টরকে কাস্ট করতে চান, দায়িত্বটা তারা সবাই যে কেউ নিতে চায়। তো সেখানে আমি রাজি হইনি, আমার মহাব্রতকে নিয়েই করতে হতো। একটু ইন্টারাক্ট করছি এখানে, মহাব্রতর সন্ধানটা পেলে কিরম করে? বিকজ এই মুহূর্তে তো ঘোতন আর মহাব্রত সমর্থক। মহাব্রতর সন্ধান পেলাম মানে কি, আমার পেন্ডুলাম যখন ছবি করছি তখন আমার মৌসুমী ভৌমিকের সঙ্গে আলাপ হয়। আচ্ছা। তো মৌসুমীদির সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। তো যখন রেনবো জেলি ছবিটা করবো ঠিক করি, তখন আমরা আগে থেকেই ঠিক ছিল যে এরকম একটা গান হবে, এই গানটা মৌসুমী দিই গাইবেন। তো যেহেতু নিজেরা ছবিটা করছিলাম, কোনো প্রডিউসার ছিল না, তো মৌসুমীদিকে বললাম, রিকোয়েস্ট করলাম। তখন মৌসুমীদির এরকম গল্প খুব ভালো লাগে বলে আমি স্ক্রিপ্টটাও শুনিয়েছিলাম। মৌসুমীদের স্ক্রিপ্ট শুনে খুবই উচ্ছ্বসিত হন এবং বলেন যে তুমি কি এই ঘোতন কে করছে, কাস্ট করে নিয়েছো? তখন আছে না, আমি এখনো করিনি, কিছু অডিশন নেব। তখন বললেন যে আমাকে, যে আমার কাছে একজন সন্তান আছেন মহাব্রত বলে, মৌসুমীতে একটা শামিল বলে একটা বিশেষ স্কুলে ইংরেজি পড়াতে যেতেন। মহাব্রত তখনও শামিলে পড়তো, তখন মেন স্ট্রিম স্কুলে মহাব্রত ভর্তি হয়নি, বিশেষ স্কুলেই পড়তো। তো মহাব্রতকে পাঠান। তারপরে মহাব্রতকে দেখে আমার মনে হলো না, সত্যি ঠিকই বলছে। মহাব্রত যে সমস্যাগুলো ছিল সেইগুলো আমার মনে হলো যে ঘোতনের তো অনেকটাই ছিল, তো সেইগুলো অনেকটা একাকার হয়ে গেল। তারপরে মহাব্রতকে ট্রেন করার গল্প, যেগুলো আমরা সবই জানি, আস্তে আস্তে তারপরে ছবি হলো। তো এইবার আসি পক্ষীরাজের ডিমে। মাঝখানের চ্যাপ্টারটা একটু স্কিপ করছি আপাতত। পক্ষীরাজের ডিম যখন ভেবেছিলে, এটা কি প্রথম থেকেই রেনবো জেলির সিকুয়েল হিসেবেই ভেবেছিলে, নাকি গল্পটাকে ভাবার পর তারপর মনে হচ্ছিল যে এটা রেনবো জেলির কন্টিনিউয়েশন হতে পারে? না, মানে আমার একটা সায়েন্স ফ্যান্টাসি করার অনেক দিনের ইচ্ছা ছিল। আমার বিজ্ঞান, মানে বিশেষ করে পপুলার সায়েন্স আমার খুব ভালো লাগে, আমি পড়াশোনা করি, আমার খুব ভালো লাগে পড়তে। স্টিফেন হকিং, মিশিও কাকু, কার্ল সেগান, এইগুলো আমার পড়তে অনেকদিন থেকেই পড়ছিলাম, আমার খুব ভালো লাগে। তো সায়েন্স ফ্যান্টাসি করার খুব আমার ইচ্ছা ছিল। আর সত্যজিৎ রায়ের একটা এলিয়েন নিয়ে ছবি করার কথা ছিল, যেটা হয়নি। তো আমার ওটা খুব মনে হতো, যারা একটা এলিয়েন, যেটার কনসেপ্ট পরে ইটি এবং ক্লোজ এনকাউন্টার উইথ দ্য থার্ড কাইন্ড হয়েছে। বাংলা এলিয়েন নিয়ে একটা ছবি তাহলে হবে না, এত ইচ্ছা ছিল ওনার। আমার খুব ইচ্ছা ছিল করার, কারণ বাংলা ছবির জন্য লেখা মৌলিক গল্প, টেক্সট থেকে অ্যাডাপ্ট করে আগে একটা বিরাট ভালো ছবি হয়ে গেছে পাতাল ঘর, কিন্তু সেটাকে টেক্সট থেকে অ্যাডাপ্ট করা, বাংলার ছবির জন্য লেখা মৌলিক। তখন আমার মনে হয়, তখন ইট ওয়াজ নিয়ারিং সত্যজিতের সেন্টেনারি, তখন আমার ইচ্ছা ছিল সত্যজিতের সেন্টেনারিতে আমরা কিছু করবো, কিন্তু হয়ে ওঠেনি। তারপরে আস্তে আস্তে আমার রেনবো জেলির সিকুয়েলের কথা আমার স্ত্রী এবং অডিয়েন্স রেনবো জেলির পরে আমাকে বলেছিলেন, আমার মাথায় স্ট্রাইক করেনি। এই ছবিটি যখন করছি তখন আস্তে 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 কেমনভাবে ঘোতনের পপিন্স ঢুকে পড়লো গল্পে। তখন আমার মনে হলো, বাহ, তাহলে তো ভালো জমে যাবে। তো ঘোতনের পপিন্স ঢোকে, তারপরে বটরবেল ঢোকে, ওইভাবে পক্ষীরাজের ডিমের গল্প লেখা হয়। ওকে। তো এসবিএফ থেকে আমাকে আগে ছবি করতে বলেছিল, কিন্তু তখনও হয়ে ওঠেনি। তারপরে যখন এই গল্পটা লিখি তখন ওদের সঙ্গে যোগাযোগ হয়, এবং তারপরে আমার আসলে এই ছবিটার জন্য অনির্বাণকে লাগতোই। আচ্ছা, অনির্বাণ ভট্টাচার্য একদম অটোমেটিক কাস্টিং ছিল। অনির্বাণকে আমার বটরবেলের জন্য লাগতোই। এখন এসবিএফ এর বাইরে চট করে অনির্বাণকে পাওয়ার জন্য অনেক জটিলতা আছে। তো আমি এসবিএফ এর কাছে ওটাই বলি। তো এসবিএফ এর ছবিটা ভালো লাগে অবভিয়াসলি, এবং তারপরে অনির্বাণকে শোনানো হয়, এবং তারপরে অনির্বাণ করেছে। আচ্ছা, এখানে একটা বলবো, অনির্বাণ ভট্টাচার্য মানে বটরবেল স্যারের যে ক্যারেক্টারটার এজ তো অনির্বাণ ভট্টাচার্যের এজের থেকে বেশ খানিকটা বেশি। তো এইটা মানে এইটা একটু ভাবতে অসুবিধা হয়নি যে মানে এই ভাবনাটা কেন হবে? দেখো, এর আগে অনেক প্রেসিডেন্স আছে, বড় বড় অভিনেতারা, মানে আজকে আমরা তো মানে হালে করছি, আমাদের আগে যারা মহৎ পরিচালকরা ছিলেন তাদের তুমি ছবি দেখবে, এরকম ইয়াং বয়সের প্রচুর। যে অগ্নিশ্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পপুলার একটা ছবি। তো সমস্ত বয়স অনেকগুলো এজ প্লে করেছেন। রবি ঘোষ কম এজ ডিফারেন্স প্লে করেছেন, উৎপল দত্ত প্রচুর করেছেন। এটা আগে অনেক হয়েছে, এটা নতুন কিছু না। তো
তবে অনির্বাণ বাচ্চাদের জন্য কখনো কোনো কাজ করে, এইটা আমার ইন্টারেস্টিং লেগেছিল। আমার মনে হয়েছিল এইটা ওর একটা 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 ইন্টারেস্টের জায়গা হতে পারে, এবং তাই হয়েছিল, ওই জন্য খুব ভালো লেগেছিল। তারপরে ছবিটা করতে রাজি হলো। মানে যেমনি দেখলাম অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে এই যে ঘটন আর পপিন্সের যে বন্ধুত্বটা আমার খুব সুন্দর লেগেছিল। মানে গোটা স্ক্রিনে যে একটা কিছুটা ব্যাক টু দ্য ফিউচারের ওই যে সায়েন্টিস্ট আর ইয়ার ক্যারেক্টারটা, কিংবা মানে এইটাই খুব অটোমেটিক্যালি এসেছিল এই বন্ধুত্বটা বা না, আমি আসলে এটা লিখছিলাম তখন অনেকগুলো আমার ছোটবেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গ্রাম, সত্যজিৎ রায়ের ওই এক কিশোরের একাকিত্ব, তার সঙ্গে মহাকাশের যোগ, সবটা, মানে শুধু তো একটা ইউএফও উড়ে আসা নয়, সে মহাকাশের কথা বলে, সে বলে 8টা গ্রহ 9টা গ্রহ, তার মধ্যে একটা পৃথিবী, ও জিরো ডাউন করতে করতে আসে, শঙ্কুর মতন ক্যারেক্টার। কিন্তু আমার স্পিরিটটার জন্য আমার মনে হয়েছিল যে আমরা ক্যাপ্টেন হ্যাডকের মতন কাউকে লাগবে, সেই জন্য একটু ওভার দ্য টপ। কিন্তু টিন পড়তে পড়তে তো আমাদের হ্যাডককে ওভার দ্য টপ কখনো মনে হয় না। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে ওই আর কি, মানে একটা আর কি ওইরকম একটা বন্ধুত্ব যদি তৈরি হয়, ওইরকম একটা ট্রাইও তৈরি হয়। হ্যাঁ, বিশেষ করে আমার একটা জিনিস না বলে পারছি না, ওই সিনটা খুব ভালো লেগেছিল একদম শুরুতেই, যেখানে বৃষ্টি পড়ছে আর অঙ্কেশ স্যার বৃষ্টির মাথায় নিয়েও চলে এসছে এবং বলছে যে আঙ্কেল ভেবেছিল আপনি আসবেন না। মানে ওইটা দেখতে দেখতে আমার মনে হয় প্রত্যেকেরই আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়বেই। এরকম টিচার ছিলেন আগে, এরকম মাস্টারমশাই ছিলেন, তারা ঝড় জল বাদলা কিচ্ছু মানতেন না, একদমই হাঁটু জল ভেঙে চলে আসতেন পড়াতে। এবং বিশেষ করে এইখানে যে স্কুল টিচারের যে যতগুলো ক্যারেক্টার আছেন, স্পেশালি দ্য প্রিন্সিপাল, প্রত্যেকটা ক্যারেক্টারই না খুব মানে দেখতে দেখতে মনে হবে সেই আমাদের মানে ছোটবেলার স্কুলের টিচারদের কথা মনে পড়বে। এর কারণটা কিছুই নেই, এটা আমি বলছি আবার আমার আগের শিক্ষাটা আমায় সাহায্য করে। এই যে বললাম ইলাস্ট্রেশন, হ্যাঁ, আমি যখন ছবি আঁকা শুরু করলাম তখন তো খুব ইলাস্ট্রেশন ফলো করতাম। আমি বলছি যে মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের যে ইলাস্ট্রেশনগুলো, দেবাশিস দেবী করুন বা অন্য শিল্পী করুন, সত্যজিতের ইলাস্ট্রেশনগুলো দেখবে ওদের কস্টিউম ডিটেল, ওদের এক্সপ্রেশন, ওদের হেয়ার সব করা থাকতো। তো আমি আমার ওই ইলাস্ট্রেশনের, শিশু সাহিত্য ইলাস্ট্রেশনের দুনিয়ায় পৌঁছে গেছিলাম। শ্রমিকদা, আমি পূজা, 3 জন মিলে করেছিলাম যে এরকম কস্টিউমের কালার থাকলে ব্যাকগ্রাউন্ডের প্রপ এই কালারের হবে, শিমুলতলার মাটির এই রং, গাছের এই রং, তাহলে ওইখানে ওই লোকেশনে এই কস্টিউম পড়বে। কালার প্যালেটটা খুব ইম্পর্টেন্ট ছবিটা যে তোমার দেখে যে মানে কি বলবো আরাম লাগছে, এর পেছনে একটা বিজ্ঞান আছে, যে বিজ্ঞানটা না জানলে কিছু এসে যায় না, কিন্তু ওই বিজ্ঞানটা করলেই একমাত্র তুমি বুঝতে পারবে যে বা খুব সুন্দর লাগছে তো দেখতে, তুমি না জানলেও মনে হবে, ক্ল্যাশ করে না রং। এক্স্যাক্টলি, তো ওইগুলো ধরে ধরে করা হয়েছে। ওই শিমুলতলার লোকেশনটা কিরকম, মানে শিমুলতলাতে যে শুট হবে এটাও কি ফার্স্ট থেকেই প্ল্যান ছিল নাকি এটাও এসেছে? আমি ছোটবেলায় ওই শঙ্কুর দুনিয়াটা, শঙ্কুর জায়গাটা, উস্তি নদী এত ইন্টারেস্টিং লাগতো। আমি অনেক ছোটবেলাতেই, যখন অনেক ছোট বলবো না, কলেজে শুরু হয় এটা, আমি গিরিটি খুঁজতে, শঙ্কুর জায়গা খুঁজতে যাই, তো পাশেই শিমুলতলা ছিল। হ্যাঁ, তো ওখান থেকে শিমুলতলার সঙ্গে পরিচয়। তারপর থেকে আমার শিমুলতলা যাওয়া শুরু হয়। আমার প্রথম পেন্ডুলামেও শিমুলতলা ছিল। একদমই। তো তারপরে আমি অলমোস্ট প্রায় কি বলবো 14-15 বার শিমুলতলা গেছি। সুতরাং এখানে যখন আমি গল্প লিখছিলাম বা ভাবছিলাম তখন ওই জায়গাগুলো ছিল। সুতরাং শিমুলতলা তাহলে করে রেখেও আমায় করতে হয়, কারণ আমি জানি গিয়ে এখান থেকে গিয়ে বাঁদিকে ওঠে গেলে, ডান দিকে গিয়ে গেলে ওইটা পাবো। তো শিমুলতলাটা লেখার সময় থেকেই জায়গাটা যেতে এত আর কি আমার পরিচিত, তো ওইটা ওইভাবেই আর কি ঢুকে গেছে। আচ্ছা, আর একটা কোশ্চেন এখানে যেটা করতেই হবে, যে তোমার ছবিতে প্রথম ছবি থেকে মানে এবং সব করা দিই, ভূতপরি বলি, রক্ত রহস্য বলি, কিংবা এইগুলোতে বলি, ছোটদের মানে বাচ্চাদের একটা অন্যতম ইম্পর্টেন্ট ভূমিকা থাকে, মানে অলমোস্ট লিড বলাই যায়। তো এইটা কেন, মানে ছোটদের সঙ্গে কাজ করবার ব্যাপারটা? ছবিতে যদি সিনেমা যদি লার্জার দ্যান লাইফ হয় কিংবা জীবনের দর্পণ হয়, তাহলে জীবনের অধিকাংশ জিনিসগুলো রিফ্লেক্ট করা উচিত। সেখানে যদি পুরুষদের অধিকার, নারীদের অধিকার, রূপান্তরকামীদের অধিকার নিয়ে আমরা কথা বলি, তাহলে ইকুয়ালি শিশুদের অধিকারের একটা জায়গা আছে, কারণ জীবনে আছে। তার থেকেও বড় কথা, জীবন যদি শিশুদের ছেড়ে, শিশুদের ভূমিকা ছাড়া না হতে পারে, সিনেমা না হওয়ার কোনো কারণ নেই। তো আমার ওইটা মনে হয়েছে যে তাই জন্য থাকা উচিত, সেই জন্য আমার সমস্ত ছবিতেই থাকে এবং থাকবেও। শিশুরা একটা একদম মানে মেন ক্যারেক্টারদের মতোই একটা কোনো চাইল্ড ক্যারেক্টার অথবা একাধিক শিশু চরিত্র থাকবে। আমি দেখেছি ছোটদের যে ইমোশনগুলো না খুব সুন্দর তোমার ছবিতে। রেনবো জেলিতেও যেমনি একটা সিন আমি রেনবো জেলিতে বলবো, যেখানে ওর মামা ওকে মেরেছে এবং ওই বাসি খাবারটা ওকে খাওয়াচ্ছে আর ও বমি করে ফেলছে করতে করতে, মানে আমার মনে হয় ওটা দেখতে দেখতে না
ওটা ভীষণ টাচ করে ওই সিনগুলো। এইখানে একটা সিন আছে পক্ষীরা যদি সেখানে ছুটে পালাচ্ছে এবং জায়গায় পড়ে যাচ্ছে ও এবং সে হাতটা কেটে যাচ্ছে ওই জায়গাটা, মানে ওটা না খুব সুন্দর লাগে দেখতে। মানে এইগুলো খুব অর্গ্যানিক্যালি আসে না এই জিনিসগুলো। হ্যাঁ মানে এইগুলো ছোটবেলায় ফিরে গেলে এমনিই চলে আসে, অনেক হয়েছে তো জীবনে আমাদের সঙ্গে সবার সঙ্গে। হ্যাঁ মানে ছোটবেলায় ফিরে গেলে এমনি অনেক নিজের স্মৃতি থেকে তুমি নিজের স্মৃতির গলি দিয়ে হাঁটতে হাঁটতে এরকম অজস্র রেফারেন্স পাবে, এক্সাম্পল পাবে, যেটা তুমি এনে সাজিয়ে নিলে গল্প হয়ে যায়। আচ্ছা এইখানে একটা জিনিস জিজ্ঞেস করবো, তোমার ছবিতে স্পেশালি এটা আমি রেনবো জেলি আর্টের একটা বিশাল খুব ইন্টারেস্টিং ভূমিকা থাকে। রেনবো জেলিতে একটা রোবটের বিষয় ছিল, আমি ওইটা নিয়ে আমার না খুব কৌতূহল, ভেবেছেন কখনো দেখা হলে জিজ্ঞেস করবো ওই রোবটটা কীরকমভাবে হলো ওটা একটু জানতে চাই। কারণ রেনবো জেলি জিজ্ঞেস করছি কারণ ওটা তো তোমাদের পুরোটা নিজেদের প্রডিউস করা। হ্যাঁ রোবটটা আমরা স্ক্র্যাপ দিয়ে করছিলাম, স্ক্র্যাপ, আমাদের তো পয়সা ছিল না, আমরা একটা ভাঙা ফ্রিজ কিনেছিলাম, তাদের রোবটের বডি হয়েছিল, ওই ফ্রিজের মধ্যে একটা মনিটর বসানো হয়েছিল, তাতে তারপর মাস্কিং করে কালারিং করে এফেক্ট দেওয়া হয়েছিল। মাথা যেটা ছিল সেটা একটা স্ক্র্যাপ থেকে একটা বহু পুরনো একটা ওভেন কেনা হয়েছিল। মাথার ডোমটা একটা হাসপাতালের ওটি লাইট, এই ধরনের জিনিস দিয়ে করা সব হয়েছে। মানে আমার খুব মানে আমরা ছোটবেলায় সে জাঙ্ক দিয়ে মানে অনেক কিছু স্কুলের প্রজেক্ট হতো না, আমার ওইটা মনে পড়ছিল যেন একটু বড় আকারে ওরকম একটা প্রজেক্ট বানানো হয়েছে স্কুলের প্রজেক্ট টাইপের। শঙ্কুর ল্যাবটা দেখো, এক্স্যাক্টলি শঙ্কু তোটাই করতেন, তো রবু বা বিদুশেখর তো ওরকমভাবেই করা, ওরকম জিনিসপত্র দিয়ে করতেন। কখনো শঙ্কু বড় পর্দায় বানানোর ইচ্ছা আছে? আমার তো খুব ইচ্ছা আছে, কিন্তু আমার ইচ্ছা দিয়ে তো হয় না, এটা একটা বড় ব্যাপার আছে। হ্যাঁ এটা এভাবে হয় না। আমার তো ইচ্ছা অবভিয়াসলি আমার ফেলুদা শঙ্কু দুটোই করার ইচ্ছা আছে, কারণ আমার ওই দুটো পরে বড় হয়েছে, তাই এরপরে এটা তো বলা খুব মুশকিল, ইচ্ছা দিয়ে আর কি আসে যায়। এইখানেও যেমনি এই ইউএফও মন্দিরটা ওইটা খুব সুন্দর লেগেছে, এইটা তো আরো মানে বড় ভাবে করা। এইটা কিরকম ভাবে হয়েছিল এই ইউএফও মন্দিরটার ব্যাপারটা? এটাতে মানে আমার আর্ট এবং প্রোডাকশন ডিজাইনার ছিল, তাদেরকে সাহায্য ছিল। আমি আমার কাছে একটা আর্কিটেকচারাল ড্রয়িং ছিল, মানে একদম আর্কিটেকচারাল ড্রয়িং বলতে যাকে বলে, বেসে এত ফিট বাই এত ফিট, তোমার এতটা 60 ডিগ্রি নিচে হবে, ওপরে গিয়ে ওরা 30 ডিগ্রিতে ম্যাচ করবে, এরকম একটা ফর্মুলা আর্কিটেকচার। তো ওই ড্রয়িংগুলো আমার কাছে ছিল। আর যে ওপরে যে টাইলসগুলো লেগেছে সেইগুলো কি রেফারেন্স হবে, কারণ 1000 বছরের, সেগুলো কিছু মায়ান সিভিলাইজেশনের, কিছু তোমার মাচু পিচ্চু, এখান থেকে জিনিসপত্র নিয়ে পিরামিড মার্কা একটা শেপ ছিল জিনিসটা একটা, মানে একদম ওই মাচু পিচ্চু মায়ান সিভিলাইজ, যেখানে তোমার দানিকেনের দুনিয়াটা, এরিক ফন দানিকেনের যে দুনিয়াটা, ওইখান থেকে আমি সমস্ত নিয়ে এসেছিলাম রেফারেন্স। তারপরে আমাদের আর্ট যিনি ডিরেক্টর ছিলেন তিনি করেছিলেন, পূজা এইসব ক্রিয়েটিভ ডিরেক্টর। পূজা এই মানে পেছনে মিজাসিন যা দেখতে পাচ্ছ সেটা পূজা ধরে 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 সেগুলোকে রূপ দিয়েছিল, কারণ আমি এই ছবিতে অনেক বেশি অভিনয়ের মধ্যে ঢুকে গেছিলাম। আর মানে যেরকম আমি অন্যান্য ছবিতে আমার ক্যামেরার পেছনে কিছু ক্ষেত্রে ফ্রেমিং এর ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে লাইটিং এর ক্ষেত্রে আমার 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 কিছু কিছু হয়তো ইনপুটস থাকে বা ভূমিকা থাকে, এখানে যেরকম ওই মিজাসিনের ওগুলো আগে সব হয়ে গেছিলো, মানে ক্যামেরাটা সৌমিকদা আর পেছনের মিজাসিনে পূজা, মানে এই দুটো আমি শুটিংয়ে আর ঢুকিনি, যা আগে হয়ে গেছিলো হয়ে গেছিলো। শুটিংয়ে পুরো মাত্রায় অভিনয়ের পেসিংয়ে, শুটিংয়ে মেনলি মূলত অভিনয়ের পেসিংয়ে, অভিনয়ের ইন্টোনেশনে, ম্যানারিজমে, বিশেষ করে সবচেয়ে বড় কথা তারতম্য যে সিনে ঘটে, একটা সিন শেষ হওয়া, একটা সিন শুরু হওয়া, এই বিগিনিং আর এন্ডিংটা আসলে অনেক আগে থেকে ছকে নিতে হয়, না হলে পরে গিয়ে খুব খাপছাড়া লাগে। তো এইগুলোতে আমি অনেক বেশি ঢুকেছি। হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা আর একটা জিনিস যেটা না জিজ্ঞেস করতে পারছি, বিকজ আমারও পরবর্তীকালে পরিচালনার দিকেই যাওয়ার ইচ্ছে আছে, তুমি যে ধরনের মানে একটু আমরা তো মানে তুমি একটু আউট অফ দ্য বক্স ছবি, যেটা হয়তো চট করে মানুষ ভাবতে পারে না, রেনবো জেলি বলি, পক্ষীরাজের ডিম বলি, কিংবা ভূতপরিও, এক্ষেত্রে এইসব ক্ষেত্রে প্রডিউসারদেরকে কনভিন্স করাটা কতটা স্ট্রাগল বলি, মানে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে, আমি বাংলা ইন্ডাস্ট্রি বলে কাউকে ছোট করছি না, আমি একটা কথা বুঝেছি দিগন্ত, সেটাও যে তোমার যদি চিত্রনাট্য খুব ভালো হয় এবং সেই চিত্রনাট্য যদি সঠিক লোককে শোনানো যায়, তাহলে সে ওই চিত্রনাট্য থেকে বাণিজ্য দেখতে পায়, ব্যবসা দেখতে পায়, তখন সে রাজি হয়। প্রডিউসার পাওয়া যায় না, এটা সত্য, কিন্তু অনেক ক্ষেত্রে যেখানে আমরা ধাক্কা খাই, আমার আজকে 11 বছর ধরে এতগুলো ছবি বানিয়ে যেটা মনে হয়েছে, এই চিত্রনাট্যটা আসলে আমি যাকে শোনাচ্ছি, যিনি পয়সাটা দেবেন, তাকে চিত্রনাট্যটার
পড়ার সময় বা দেওয়ার সময় বা সে নিজে পড়ুক যাই হোক, সে যদি মাথার মধ্যে সিনেমাটা দেখে ফেলে তার মতো করে, তাহলে সহজ হয়ে যায়। তো আমি সেই চেষ্টাটা করি। না, বিকজ এখনকার দিনে শুনছি বাংলায় একটা খুব জিনিস বলে দেয় যে এই অমুক দিনের মধ্যে শুটিং করে ফেলো, বহু ক্ষেত্রে আমরা দেখেছি 10-12 দিনের মধ্যেও শুটিং করে ফেলার ইয়ে করেছে, এরকম ফেস করতে হচ্ছে। হ্যাঁ, সেটা থাকে, আজও করতে হয়, চিরজীবনই করতে হয়, সেটা নতুন কিছু না, এটা কম বেশি 19-20 হতে থাকে। আমি এমন আমার মানে দিনে শ্যুট করেছি, সবাই সেটা অবাকই হয়। আমার যখন ইফিতে ভূতপরি দেখানো হয়েছিল, তখন আমার মনে আছে অন্ধ্র আর তামিলনাড়ুর প্রচুর ডিরেক্টররা দেখতে এসেছিলেন। তো তারা দেখে এসে আমাকে কথা বলছে যে এমনি টুকটাক জানার জন্য কদিন শ্যুট করেছেন। আমি যখন বলছি সবার আঁতকে উঠছে, দিয়ে বলছে আপনি না এগুলো, আমাকে দারুণ একটা ছেলে বললো, সে অন্ধ্র ডিরেক্টর, সে বললো আপনি এই সমস্ত কথাগুলো আপনার রিজিওনাল মিডিয়াকে বলবেন, ইংরেজি মিডিয়াকে কিন্তু বলবেন না, তাহলে আমাদের প্রডিউসাররা ইংরেজি পড়তে পারে, আমাদেরও দিন কমিয়ে দেবে। তো না, মানে এটা তো সত্যি একটা ইয়ে, মানে হয়তো একটা ছবিতে ক্রিয়েটিভলি হয়তো এতদিন লাগে, হচ্ছে প্রডিউসার থেকে যদি বলা হয় যে এতদিনের মধ্যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে কনস্ট্যান্টে কাজ করি না দিগন্ত, এবং তার যা বাণিজ্যকে সাধন করার জন্য যা যা করতে হয়, সেখানে একটা বাজেট কনস্ট্যান্ট আছেই। এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, এতে কি করে মুক্তি আমার জানা নেই, কিন্তু যতদিন না সেই জায়গাটা হচ্ছে, সেই বাজারটা তৈরি হচ্ছে, তুমি অতটা বাজেট পাবে না। বাজেট কমবে মানে তোমার প্রথম এসে হাত পড়বে নাম্বার অফ ডেজে। এটা কেন হচ্ছে বলে মনে হয় যে বাজার, আমরা যে এখন এত বলি যে বাজার কমে যাচ্ছে, কম বাজেট কমাও, ইয়ে করো, এটা কারণটা কি বলে মনে হয়? কারণ এটা তো খুবই সমস্যার ব্যাপার। এটা যদি মানে এটার কারণ যে খুব রকেট সায়েন্স তা নয়, আমার মতন অনেকের কাছেই যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের কাছে জলের মতন পরিষ্কার, কিন্তু এটা নিয়ে দীর্ঘ আলোচনা আর অনেক দীর্ঘ বিতর্ক, তার মধ্যে না ঢুকেই ভালো। আমরা যদি বাংলা সিনেমার ইতিহাস অনেক বছর ধরে দেখি, আমরা বুঝতে পারবো সমস্যাটা কোথায় হচ্ছে, কিন্তু সেইটা নিয়ে অনেক মত আছে। আমার মত একটা আলটপটা পট করে বলে দেওয়াটাও কোনো কাজের কথা নয়। তবে বেসিক বটম লাইন হচ্ছে একটা খুব ভালো গল্প লাগবে, তাতে ভালো অভিনয় লাগবে, ছবিটা মানে দৃশ্যগত মানে তার নান্দনিক জায়গাটা মিনিমাম থাকলেই হবে, এবং সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে একটা এমন সময় ছবিটা রিলিজ করতে হবে। সময় মানে আমি সিজন বলছি না, আমি শো টাইমিংয়ের কথা বলছি। হ্যাঁ, একটা এমন সময় ছবিটা রিলিজ করতে হবে যে সময় তোমার দর্শকরা যাওয়ার সুবিধে হবে। মানে ধরো তুমি আজকে একটা বাচ্চাদের ছবি যদি রিলিজ করো এবং তার যদি ধরো ফর ইনস্ট্যান্স দুপুরবেলা শো দাও, তাহলে সেই ছবি চলবে না, কারণ তোমার প্রাইমারি অডিয়েন্স বাচ্চা, তারা সেই সময় স্কুলে থাকে। একদম দুপুরবেলা অন্য ছবি চলবে, যেটা ফ্যামিলি ড্রামা, যখন বাড়ির মানুষরা বাড়িতে যারা থাকেন তারা এসে দেখবেন। দুপুরবেলা কি ছবি চলে? নিশ্চয়ই চলে। তেমনি বিভিন্ন রসায়ন আছে। কেমন, তোমার যদি একটা টিনেজ লাভ স্টোরি হয়, দুপুরবেলা দারুণ চলবে, কলেজ থেকে লোকে যাবে। কিন্তু আবার তুমি ফ্যামিলি ড্রামা করলে তাকে তুমি নাইট শো দিলে হবে না, চলবে না। সুতরাং বিভিন্ন ছবির জন্য শো টাইমিং আর স্পেসিফিক সময় দরকার, যেটা দর্শককে যেতে সাহায্য করবে। দুটোই, বাংলা ছবির পাশে দাঁড়ান বলে যে এত কথা হয়, এটাও যেমন কথা যে বাংলা ছবি দেখছেন না, আবার এটাও কথা যে অনেক বাংলা ছবির পাশে দর্শক দাঁড়াতে চায়, কিন্তু তার সে দেখার সুযোগ হচ্ছে না। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই আমরা কেউ বিরাট কোনো পরিচালক কিংবা প্রযোজক কিংবা স্টার হয়ে গেছি, সেটা হচ্ছে বাড়ির অফিস কামাই করে, হ্যাঁ, স্কুল কামাই করে, কিংবা হাসপাতালে যাওয়ার কথা ভিজিটিং আওয়ার্সের, আমার মায়ের কিংবা বাবার কিংবা পিসি হাসপাতালে দেখতে না গিয়ে আমি প্রথম 3 দিন প্রথম সপ্তাহে বাংলা ছবিটা দেখতে যাব, এটা আমার মনে একটু উচ্চাসা। না, এটা দেখেছি আমি, সত্যি খুব, মানে এভাবে বলা হয়তো উচিত না, কিন্তু শো টাইম এমন করে এক একটা ছবিতে, সত্যি মানে ইচ্ছে থাকলেও ঠিকঠাক সময় যে রসায়নটা বুঝতে হবে। তুমি যদি বলো যে আমাকে কেন দুপুর 3টেতে দিলেন, তখন তোমাকে 20টা ছবি দেখিয়ে দেবে যেটা 3টেতে মার কাট ব্যবসা করেছে। তার কারণ সেই ছবিটার জনর ওটা, ওটা ম্যাটিনির ছবি। এক্স্যাক্টলি। কিছু ছবি আছে সন্ধ্যের ছবি, মানে তোমার যদি বাচ্চাদের ছবি করো, তোমাকে স্কুল আজে করে দিতেই হবে, না আসবে কি করে বাচ্চারা? তুমি যদি এখন এমন ছবি করো যেটা ফ্যামিলি ড্রামা, যেটা তুমি মনে করছো ম্যাক্সিমাম গৃহবধূরা আসবেন, তাহলে সেটা তুমি যদি সন্ধ্যে রাত্রি 8টায় দাও, তাহলে আসতে পারবেন না তারা, তাদেরকে তোমার দুপুর 3টেই দিতে হবে। তো এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো রকেট সায়েন্স না, এটা সবাই জানেন, মানে আমাদের ইন্ডাস্ট্রি সবাই জানেন। তো এই ধরনের কিছু জিনিস মাথায় রাখলে আমার মনে হয় মানুষের বাংলা ছবির পাশে দাঁড়ানোর সুযোগটা অন্তত হবে। হ্যাঁ, একদম। কারণ আমার তো মনে হয় দায়িত্বটা ইজ মিউচুয়াল। দায়িত্ব মিউচুয়াল, ব্লেমটাও মিউচুয়াল। অ্যাবসলিউটলি।
আচ্ছা, অলমোস্ট শেষ। এবার একটু সিনেমা ছেড়ে একটু অন্যদিকে ছোট্ট করে একটু ছোঁবো। তুমি যেহেতু কমিক্সও করেছো, আর আমি নিজে একজন কমিক্স লাভার, তো তোমার ফেভারিট কমিক্স শিল্পীকে? হার্ট, তার মানে ফেভারিট কমিক্স ক্যারেক্টার টিনটিন। হ্যাডক, টিনটিনেরা সবাই। বাংলায় যদি জিজ্ঞেস করি, বাংলায়? বাংলায় কাফি খাঁ কিছু করতো পকেট কার্টুন সেই সময়, তখন কিছু ছিল না। ও আমি বাংলায় না, ভারতবর্ষে আমি কমন ম্যান বলতে পারি লক্ষ্মণের, ভারতবর্ষে কমন ম্যান বলতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ আরেকবার এটার জন্য। এবং আপনাদেরকেও বলি, পক্ষীরাজের ডিম যারা দেখেননি তারা প্লিজ ছবিটা বড় পর্দায় গিয়ে দেখুন। এবং আমার মনে হয়, আমি সৌকর্যার সামনে আছে বলে বলছি না, আমরা যারা এরকম মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, যেটা শুরুতেই বললাম, সত্যজিৎ রায়ের শঙ্কু পড়ে বড় হয়েছি, তারা কিন্তু নস্টালজিক হবো একটু। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।